এয়ারপোর্ট থেকে বেরিয়ে অবাক হয়ে গেলাম কিছুক্ষণের জন্য। সেই পুরনো কলকাতা, যাকে পিছনে ফেলে রেখে কত বছর আগে আমি বিদেশে পাড়ি জমিয়েছিলাম, তাকে আর চেনার উপায় নেই। বদলে গেছে সব। হলুদ কালো ট্যাক্সি, বাস কিছুই দেখা যাচ্ছে না। সবাই মোবাইল ব্যবহার করে ট্যাক্সি ডাকছে দেখছি। আমার ফোনটা গত 2 দিন ধরে একটু গোলমাল পাকাচ্ছে। ইন্টারনেটের সমস্যাও দেখা দিচ্ছে। তাছাড়া পোস্টপেডের সুবিধে নেই। এয়ারপোর্টের ওয়াইফাই ভরসা। ট্যাক্সি ডাকতে আমার ইচ্ছে করল না। দূরে বাস স্ট্যান্ড থেকে এসপ্ল্যানেডের বাসে উঠলাম। পৌঁছতে অনেকক্ষণ লাগবে। ক্লান্ত লাগছে যথেষ্ট। 20 ঘন্টার উপর হলো আমার আমেরিকার ডেনভারের বাড়িটা ছেড়ে বেরিয়েছি। দিনটা মেঘলা আজ। হেমন্তের শুরু। কার্তিক মাসের এমন দিনটা মেঘলা। ধুস, মনটা কেমন হয়ে গেল। আমার মনে পড়ল ছোটবেলায় এই সময়ে, এই কালী পুজোর সময়ে ঘরে মেলা লেগে যেত। তুবড়ি, কালী পটকা, চৌরঘির এছাড়াও থাকতো আরও হরেক রকমের জিনিস। ভূত চতুর্দশী থেকে শুরু হতো বাজি পোড়ানোর ধুম। হালকা শীতে একটা পাতলা সোয়েটার পরে ছাদে গিয়ে বাজি পোড়ানো হতো। আমি, ভাই, মা, কাকিমা, বন্ধু বান্ধবরাও এসে হাজির হতো। নিজের অজান্তেই হেসে ফেললাম। সঙ্গে সঙ্গে একটা অজানা দুঃখে মুচড়ে উঠল মনটা। সেই আপনজনেদের আমি যোগ্য সম্মান মোটেই দিইনি, যোগাযোগও রাখিনি। নিজের মা, বাবা বা ভাইয়ের সাথেও না। লেখাপড়া করতে ঘর ছেড়েছিলাম বহু বছর আগে। বিলেতে লেখাপড়া, চাকরি, তারপর এক স্প্যানিশ বান্ধবীর সাথে বিয়ে। সমস্যাটা হলো ওখানেই। বাড়ি থেকে বিয়েটা মেনে নিল না। বাড়ি ফিরেছিলাম, ভেবেছিলাম আমাকে সামনাসামনি দেখলে মেনে নেবে নিশ্চয় সকলে, কিন্তু তেমনটা হলো না। সেই যে আমি ফিরে গেলাম, তারপর আবার এই আজকে, এত বছর বাদে। অবশ্য আমার বিয়েটা বেশি দিন টেকেনি। তারপর আর বিয়েও করিনি। বাড়ির প্রতি অভিমান ছিলই, কারোর সাথে যোগাযোগও রাখিনি। উচ্ছৃঙ্খল জীবন কাটিয়েছি। জীবনে প্রচুর অর্থ উপার্জন করেছি বটে, কিন্তু শান্তি একেবারেই পাইনি। তবে বয়স বেড়েছে, বাড়ি ফেরার জন্য মন কেমন করে প্রায়। বাড়ির পাশের ওই হেজে যাওয়া পুকুর, সুপারি গাছ, শীতের রাত, বর্ষার সন্ধে, সব কেবল ফিরে ফিরে আসে। তাই অনেক ভেবে অবশেষে সিদ্ধান্ত নিলাম, এবার ফিরে যাওয়ার পালা। এবার এসে কয়েকদিন থেকে আবার আমেরিকা ফিরে সব গুটিয়ে পাটিয়ে একেবারে ফিরে আসব। বাবা, মা, ভাই কেমন আছে জানি না। শেষবার ভাই যখন এসটিডি বুথ থেকে ফোন করেছিল বছর 25 আগে, তখন ওর সবে বিয়ে হয়েছে। আমি মামুলি একটা শুভেচ্ছা জানিয়ে ফোন রেখে দিয়েছিলাম। তারপর যোগাযোগ করার চেষ্টা করিনি কোনোদিন। আজ হয়তো তাকে আবার দেখতে পাবো, কতদিন বাদে। ছোটবেলার কত স্মৃতি মনে পড়ে যায়। শীতের দিনে ক্রিকেট খেলা, কাদা মাঠে ফুটবল, একসাথে স্কুল যাওয়া, মা বাবার মুখ। চোখটা ঝাপসা হয়ে গেল। জীবনটা এভাবে না কাটালেও পারতাম। এতটা তিক্ততা না রাখলেও পারতাম। বাড়ির কথাটা শুনে নিলেও পারতাম।
আরো আকাশ পাতাল ভাবতাম হয়তো, কিন্তু এসপ্ল্যানেড পৌঁছে যেতে আমার চটকা ভাঙল। এখান থেকে আমাকে দুর্গাপুরের বাস ধরতে হবে। মাঝ রাস্তায় একটা মাঝারি মানের মফস্বল শহরে আমাকে নেমে যেতে হবে। সেই জায়গাটার নামটা না হয় অজানাই থাকুক সকলের। কি ভাবছেন? ইচ্ছে করলেই গাড়ি ভাড়া করে বা ট্রেনের ফার্স্ট ক্লাসে আরাম করে যেতে পারতাম, কিন্তু আজ সেসবের ইচ্ছে হলো না। ছোটবেলায় যেভাবে কলকাতা এলে বাড়ি ফিরতাম, সেভাবে যেতে ইচ্ছে হলো। বাস ছাড়ার পর একটা অদ্ভুত অনুভূতি হলো, এক অদ্ভুত প্রশান্তি যেন। এরকম শান্তি আমি বহু বছর পাইনি। কতদিন পর আবার সেই রাস্তা, যদিও রাস্তা বদলে গেছে, আশেপাশের চারিদিক বদলে গেছে, কিছুই চেনা যায় না, তবে এই জায়গাটার গন্ধটা এক আছে, বাড়ি ফেরার গন্ধ। হেমন্তের শেষ দুপুরের গন্ধ, দুটোই বোধহয় এক। ক্লান্তিতে চোখ বুজে এলো, গভীর ঘুম। ঘুমের মধ্যেই বোধহয় স্বপ্ন দেখছিলাম একটা সুন্দর। হঠাৎ স্বপ্নটা বদলে গেল, গলার ভেতর কি একটা জিনিস যেন দলা পাকিয়ে গেল। খারাপ স্বপ্ন, কি দেখলাম মনে নেই, কিন্তু আচমকাই ঘুমটা ভেঙে গেল। নভেম্বরের বিকেল, বেলা পড়ে এসেছে, আমাকে নামতে হবে এবার। উঠে পড়লাম। লাগেজ আমার কিছুই নেই, শুধু একটা হ্যান্ডব্যাগ। পরের বার সব নিয়ে আসব। অদ্ভুত অদ্ভুত একটা উত্তেজনা অনুভব করছি। কত কাল পরে আবার এই লালটু স্মৃতিসংঘের পাশের বাস স্ট্যান্ডটায় এলাম। বছর 30 হবে, জায়গাটা একেবারেই বদলে গেছে। রিক্সা স্ট্যান্ড উঠে অটো স্ট্যান্ড হয়েছে, ফ্ল্যাট বাড়ি দেখা যাচ্ছে কয়েকটা। আগে আগে এসব অঞ্চলে ফ্ল্যাট বাড়ি ছিল কল্পনার অতীত। একটা অটো ভাড়া করে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তায় রানীগঞ্জ মার্কেট পেরোলাম। বিশাল বাজার বসেছে, লোকজন কেনাকাটি করছে। দীপাবলির জন্য প্রদীপ, মোমবাতি, নতুন জামা কাপড়। জায়গায় জায়গায় কালী পুজো হচ্ছে, সেখানে প্রতিমা আসবে শীঘ্রই। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, পুরো দস্তুর উৎসবের আমেজ। কতকাল এসব দেখিনি। আমেরিকাতেও দীপাবলি হয় বটে, তবে তা হয় উইকেন্ডে, এবং সে নিতান্তই দুধের স্বাদ, গোলে মেটানো বই কিছুই নয়। বাড়ির গলিটার সামনে এসে দাঁড়ালাম যখন, একটা শিহরণ খেলে গেল আমার শরীরে, মনে। সেটা ভয়, আনন্দ না দুঃখ বুঝলাম না। কেবল মনে হলো আজ প্রথম না, এরকম যেন কতবার হয়ে গিয়েছে। কতবার যেন আমি এখানে এসেছি, কিন্তু ফিরে গিয়েছি নিরাশ হয়ে, কষ্ট পেয়ে। চোখটা আবার ভিজে এলো। বাড়ির চৌহদ্দিতে প্রদীপ জ্বলছে, সারা বাড়িতে 14টা প্রদীপ। আজ ভূত চতুর্দশী ভুলেই গেছিলাম। আজকের দিনে 14 শাক খেতে হয়, প্রদীপ জ্বালাতে হয় 14টা। আমাদের 3 তলার বাড়িটার ছাদে একটা বাচ্চা ছেলে বাজি পোড়াচ্ছে। একটা তুবড়ি জ্বলে উঠল, চারিদিকে আলো। বাচ্চাটার মুখটা দেখতে পেলাম, ভাইয়ের মুখের সাথে হুবহু মিলে যায়। ওর মতো বয়সে আমার এই ভাই একই রকম দেখতে ছিল অনেকটা। আমার ভাইপো। অদ্ভুত একটা আনন্দ হলো। এবার থেকে
আমি ওর দেখাশোনা করব, ভাইয়ের আপত্তি শুনব না। এতদিন কিছুই করতে পারিনি, এবার সব পুষিয়ে দেওয়ার পালা। সদর দরজাটা ভেজানো ছিল, ঠেলতেই খুলে গেল। ধীর পায়ে ঢুকলাম। অন্ধকার ঘর, কোনো কারণে লোডশেডিং হয়েছে বলে মনে হলো। এইদিকে কেউ নেই। ওপরে উঠলাম। দোতলার ঘরগুলো খালি। একটা ঘরে শুধু প্রদীপ জ্বলছে, সুন্দর একটা ধূপের গন্ধ। কতদিন বাদে এই গন্ধটা আবার পেলাম। এক মুহূর্তের জন্য মনে হলো আমি আমি এখানেই ছিলাম, যে কোনোদিন কোথাও যাইনি তো। মনে হয় এখনো যেন আমি 12 বছরের কিশোর। পুরাণের গল্পের মতো কোনো দেবতার পরে যেন এক মুহূর্তে আমি কত কিছু অনুভব করলাম। বড় হলাম, বিয়ে করলাম, বুড়ো হলাম, জীবনের সুখ দুঃখ অনুভব করলাম, কিন্তু আছি আমি সেই আগের মতো চিরকিশোর। এই বড় হয়ে যাওয়াটা একটা স্বপ্ন যেন। এখনই সেটা ভেঙে যাবে, আর এখনই সব আবার আগের মতো। সিঁড়ি ভেঙে উঠলাম ছাদে। ছাদ লাগোয়া বড় ঠাকুর ঘরটার দরজা বন্ধ। আমি দরজা ঠেলে উঠে এলাম ছাদে। সেই বাচ্চাটা এখনো বাজি পোড়ানোতে মশগুল। অচেনা লোক দেখে ভয় না পায় আমি সেদিকে না গিয়ে ঠাকুর ঘরে ঢুকলাম। এক বৃদ্ধা, আমার মা, সাথে আর একজন মধ্যবয়সী মহিলা, নিশ্চয়ই আমার ভাইয়ের স্ত্রী। কিন্তু ভাই বা আমার বাবা? যে ছোট ছেলেটা বাজি পোড়াচ্ছিল আমার পাশ দিয়ে দৌড়ে চলে গেল হঠাৎ ঠাকুর ঘরের মধ্যে। আমাকে খেয়াল করলো না? অন্ধকারে দেখতে পাইনি নিশ্চয়ই। একটু উঁকি দিয়ে দেখলাম। আমার আমার হৃদস্পন্দন কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল। এ কি? ভাই বাবা কেউ তবে নেই? এদের ছবিতে প্রদীপ দেওয়া হচ্ছে কেন? কিন্তু কিন্তু পাশে ওটা কার ছবি? এক অদ্ভুত ভয়ে রক্ত জল হয়ে গেল। এটা তো আমার ছোটবেলার ছবি। আমাকে মৃত বলে ধরে নিয়েছে এরা তবে, নাকি আমি আসলে? হাত পা অবশ হয়ে এলো, গলা দিয়ে আওয়াজ সরছে না। বাইরে দমকা একটা হাওয়া দিল। এর মধ্যে শুনতে পেলাম ভাইয়ের স্ত্রী মাকে জিজ্ঞেস করছে, মা, আপনি ঠিক জানেন? মা চোখ মুছতে মুছতে বলল, সম্মতিসূচক ঘাড় নাড়ল। কয়েকদিন আগেই জেনেছি বৌমা, তুমি তুমি বাপের বাড়ি গেছিলে, আর কিছু বলিনি। তাই বেশ কয়েক বছর হয়ে গিয়েছে, আমরা জেনেছি অনেক পরে। আঁচলের খুঁটে চোখ মুছল মা। ছোট ছেলেটাকে দেখিয়ে বলল, প্রদীপ তোর দাদাকে পরে জানিও, পরীক্ষাটা শেষ হোক। ওদের ওদের কথাগুলো আস্তে আস্তে শোনাচ্ছে খুব। এবার চোখের সামনে একটা পর্দা পড়ে গিয়েছে যেন। খুব কষ্ট হচ্ছে, বুকের ভেতরটা মুচড়ে উঠছে। কত কথা বলা হলো না, কত কিছু করা বাকি রয়ে গেল। পরের জন্ম বলে কি সত্যি কিছু আছে? এই বাড়ি ঘর মা সব কিছু মিলিয়ে যাচ্ছে। একটা আলো দেখা যাচ্ছে দূরে। ওটা ওটা কার হাসি মুখ? ভাইয়ের না?
এই পারের জগৎকে গ্রাস করছে ওই পারের জগৎ। একে কি মুক্তি পাওয়া বলে? সব কিছু মিলিয়ে যাওয়ার আগে শুনতে পেলাম প্রদীপ্তর গলা। ওই ছবিটা কার ঠাম্মি? ওটা তোমার জেঠু। বাবা, একটু প্রদীপটা এনে ছবির সামনে নামিয়ে রাখো তো বাবা, সাবধানে। দুঃখ, শোক, আনন্দ এক মুহূর্তের জন্য সব ভুলে গেলাম। মুক্তির স্বাদ বোধ হয়। কোনো বন্ধন নেই আর, শুধু ওপারের জগৎ রয়েছে সামনে। প্রাণ ভরে ভ্রাতুষ্পুত্রকে আশীর্বাদ করলাম। আমারই তো রক্ত। বড় হোক, বাড়ির মুখ উজ্জ্বল করুক। দূরে একটা বাড়ির ছাদে আকাশ প্রদীপ জ্বলে উঠল। আমি একা নই আর, আরো কত লোক, কত মানুষের ভিড় যেন আমার সাথেই মিলিয়ে যাচ্ছে। কত শত আরো মানুষ আমারই মতো। সামনে শুধু আলো, সে আলোয় চোখ ধাঁধিয়ে যায়। ঠাকুর ঘর থেকে একটা মিষ্টি ধূপের গন্ধ আসছে, আর আরতির আওয়াজ। আজকে শুনলেন একটি খুব সুন্দর ভৌতিক গল্প, আকাশ প্রদীপ। কলমে রাজর্ষি ভট্টাচার্য। গল্পের সূত্র বিভিন্ন পুরুষ চরিত্রে আমি সতীশ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।